আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। তো আমি চলে এসেছি আপনাদের সামনে আরও একটি এই সপ্তাহে নতুন গল্প নিয়ে। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো শুরু হচ্ছে আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের গল্পের শেষে। ও গল্প পাঠে আমি গোপীনাথ। তো শুরু হচ্ছে আজকের গল্পের শেষে। বর্ষাকাল, সুতরাং বৃষ্টি তো হবেই, কিন্তু সারাদিন সমানে জল পড়বার পর রাত্রিরেও তার এমন বিরাম হবে না জানলে আমরা বোধহয় সেই কলকাতা ছেড়ে অজপাড়ায় ফুটবল খেলার লোভে আসতাম না। জায়গাটা যেমন পাণ্ডববর্জিত দেশ, তাই বা কে জানত। খবরের কাগজে নসিপুরে নরেন্দ্র মেমোরিয়াল শিবির নাম দেখে ভবেশ একটা এন্ট্রি করে দিল। ভবেশ আমাদের এই আনরিটেন লেভেলের অত্যন্ত উৎসাহী সেক্রেটারি। খেলাটা ফুটবল এবং এন্ট্রি ফি 8 আনার নিচে থাকলেও সে চোখ বুঝে একটা চিঠি দেবেই। তাছাড়া খেলা যেইখানেই হোক না কেন, আনবিটেন 11 6 মাসের পরমায়ুকে এ পর্যন্ত কাউকে পরাস্ত করতে পারেনি। সেদিকে আমাদের রেকর্ড আনবিটেনই বটে। চাঁদা দেওয়ার একবার করে মাঠে নামাই সার, কিন্তু ভবেশের উৎসাহ তাতে দমবার নয়। ওরার দিকে কলকাতার একটু একটু নাম করা ফিল্ড বা কাপে নামতে গিয়ে আমাদের একটু অসুবিধে হয়েছে, এই কথা স্বীকার করাই ভালো। দর্শকেরা আমাদের খেলায় উৎসাহিত হয়ে এমন হাততালি দিতে শুরু করেছে যে খেলা শেষ হয়ে গেলেও থামেনি। অনেকে হাততালি দিতে দিতে আমাদের পর্যন্ত বাড়ি পর্যন্ত এসেছে। এ আমার নিজের চোখে দেখা। হেরে গেলেও খুব একটা খারাপ খেলি না, কিন্তু ভালো খেলেও এতটাই আমাদের বাড়াবাড়ি করা ঠিক বরদাস্ত করতে পারছি না। শেষের দিকে তাই কলকাতা ছাড়িয়ে মফস্বলের শহর এবং মফস্বল ছাড়িয়ে পাড়াগাঁয়ে দিকে আমাদের ঝোঁক বৃদ্ধি হয়েছে। কিন্তু পাড়াগাঁয়েরও একটা সীমা আছে। নসিপুর তার বাইরে। নরেন্দ্র মেমোরিয়াল শিল্পের কথা ও কর্মকর্তারা চাঁদা পেয়ে খুশি হয়ে জানিয়েছিলেন যে স্টেশন থেকে এক পা গেলেই তাদের ক্লাব বা খেলার মাঠ, আমাদের কোনো কষ্টই হবে না। স্টেশনে তারা লোকও রাখবে। লোক বলতে ওই স্টেশন মাস্টার, এক পা ঘটক, এইটুকু তারা উৎস রেখেছিলেন। অবিশ্রান্ত বৃষ্টির ভেতর 3টে নাগাদ প্যাসেঞ্জারের ট্রেনে গিয়ে যখন রশিপুরে নামলাম, তখন প্রথমে তো মনে হলো আরই বোধহয় সিগন্যাল না পেয়ে মাঠের মাঝখানে নামতে আমরা বোধহয় ভুল করে নেমে পড়েছি। এ আবার স্টেশন নাকি প্ল্যাটফর্ম না মাটিতে? এতে তো কিছুটা লাল কাপড়ও বিছানো থাকে। হুড়মুড় করে আবার ট্রেনে উঠে পড়তে যাচ্ছি, এমন সময় উদয় খুব পর্যবেক্ষণ করে বলল, আরে না রে, স্টেশনই বটে, দেখতে পাচ্ছিস না, 2-1টা কাকর বটে রয়েছে, বাকি সব জলে ধুয়ে গেছে। কাকড় দেখে আশ্চর্য হয়ে সামনে চাইলাম। বৃষ্টির ভেতর দূরে যেন একটা ভাঙা গাছও দেখা যাচ্ছে।
গাছ নয়, সেটা স্টেশনের নাম লেখা সাইনবোর্ড। বৃষ্টিতে নিচের মাটি আলগা হয়ে একটু ঘেঁষে ধুয়ে পড়েছে। সাইনপোস্টের পর দূরে একটা ঘর এবং তার ভেতরে একজন স্টেশন মাস্টার ও টিকিট কালেক্টরকেও পাওয়া গেল। তার হাতে রিটার্ন টিকিটের অর্ধেকটা দিয়ে রাস্তা জিজ্ঞেস করলাম। তিনি একটা কাটা খাল দেখিয়ে দিলেন মনে হলো। আরে ওটা যে খাল মশাই, নৌকো না হলে যাবো কি করে? স্টেশন মাস্টার বুঝিয়ে দিলেন খাল নয়, এটা রাস্তা। বৃষ্টিতে ওই অবস্থা হয়েছে। শুনলাম সেই রাস্তা সাঁতরে আদা ঠেলে 2 ক্রোশ গেলে খুশিপুর গ্রাম পাওয়া যাবে, যদি না বন্যায় সেটা ভেসে গিয়ে থাকে। দলের অধিকাংশ লোক তৎক্ষণাৎ সেইখান থেকেই বাড়ি ফিরে যাবার জন্য ব্যাকুল হয়ে উঠল, কিন্তু ভবেশ ছাড়বার পাত্র নয়। নরেন্দ্র মেমোরিয়াল শিল না নিয়ে যেন সে এইখান থেকে বাড়ি ফিরবে না। কোনো মতেই সকলকে বোঝাতে না পেরে সে চরম যুক্তি প্রয়োগ করল। বাড়িতে ফিরবে, কিন্তু যাবে কি করে? হেঁটে? সত্যিই তো, খোঁজ নিয়ে জানা গেল রাত্রির 8টার আগে কোনো ট্রেন এই মাঠে আর থামছে না। আমার তো কোনো উপায় না দেখে আমাদের ভবেশের কথাই রাজি হতে হলো। নসিপুরে কেমন করে পৌঁছালাম, জলে জলময় মাঠে হঠাৎ চোখে পড়ল মাঝামাঝি কী ধরনের ফুটবল খেলা হলো তার আর বর্ণনার কাজ নেই। নসিপুরের আগমনের এই ভূমিকাটুকু ছেড়ে আসল কথায় এবার নামা যাক। 11 জন মিলে খেলতে এসেছিলাম। খেলাধুলা নয়, খেলা কাদার পর নসিপুর গ্রামের অবস্থা ও শিলদের কর্মকর্তাদের আদিক্ষেতার নমুনা দেখে 6 জন কিছুতেই আর থাকতে রাজি হলো না। বৃষ্টির ভেতর খাল বা রাস্তা ছাত্রে তারা স্টেশনে ফিরতে ধীর প্রতীক্ষ। সারাদিন বৃষ্টিতে ভিজে খেলায় কয়েকটা গোল খেয়েও আমরা একটু বেশি কাতর হয়ে পড়েছিলাম। এর ভেতর বসন্তর আবার একটু জড়ো ভাব দেখা দিয়েছে। জ্বর হওয়াটা আশ্চর্য নয়, কারণ ধাক্কাটা তার ওপর দিয়েই একটু বেশিই গেছে। সে ছিল খেলার মূল ক্রিপার। জ্বর অবস্থায় তাই বসন্তকে তো আর এই জলের ভেতর যেতে দেওয়া যায় না। বসন্তের সঙ্গে ভবেশ, আমি, উদয়, উড়েন রাতটা আজ নসিপুরেই কাটিয়ে দেবো ঠিক করেছি। ঠিক তো করলাম, কিন্তু থাকবো কোথায়? নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্তা খগেনবাবু স্বয়ং আমাদের নিয়ে একটু ঘোরাফেরা করলেন। নগেন্দ্র মেমোরিয়ালের কর্তা সঞ্জু শুনে একটু অবাক হবে তার কোনো সন্দেহ নেই, তা আমরাও হয়েছিলাম। কিন্তু জিজ্ঞাসা করে জানলাম নগেনবাবু নিজেই নামটা বেঁচে থাকতে স্মরণীয় করে রেখে যেতে চান। পরে কি করবে তা তো বলা যায় না। শিল তৈরির খরচ যখন তিনিই দিয়েছেন, তবে মেমোরিয়ালটা 2 দিন আগে থাকতে তৈরি হলেই বা কার কি বলবার আছে। সে যাই হোক, নগেনবাবু আমাদের নিয়ে একটু ঘোরাফেরা করেও সুবিধে মতো একটা থাকবার জায়গা খুঁজে পেলেন না। তার নিজের বাড়িতে আত্মীয় স্বজন আসায় আনাভাব, পাড়ার বাড়িতে আত্মীয়তার আদর্শ একটু নিচু বলেই মনে হলো। নসিপুরে আরও একটা পাড়া আছে, কিন্তু তাদের ওখানে শুনলাম ব্রজমোহন কাব্য বলে আরও একটি ফুটবল প্রতিযোগিতা খেলা হয়। নগেন্দ্র মেমোরিয়ালের সঙ্গে তাদের আদা এবং কাঁচকলার মতন মধুর সম্পর্ক। এখানকার খেলুড়েদের তারা খেলতে কিছুতেই দেবে না। আশ্রয় পাওয়া সম্বন্ধে প্রায় হতাশ হয়ে উঠেছি। এমন সময় উদয়ের বুদ্ধিতে একটা সুরাহা হয়ে গেল। গ্রামের একটি মাত্র চলনসই রাস্তায় বার কয়েক আসা যাওয়া করতে গিয়ে একটি মাত্র পাকা দোতলা বাড়ি সকলেরই চোখে পড়েছে।
একটু ভগ্ন দশা, কিন্তু আমাদের দশা তো তার চেয়েও খারাপ। উদয় হঠাৎ বলে ফেললে, এ বাড়িটার খোঁজ তো করেননি মশাই। এদেরও একটা শিল বা কাপ আছে নাকি? নগেনবাবু হন হন করে হাঁটতে হাঁটতে বললেন। না না মশাই, ও বাড়ির দিকে তাকাবেন না। আমি একরকম জোর করেই থামিয়ে বললাম, কেন মশাই, দোষটা কিসের? একজন বিদেশি লোক জ্বরে পড়েছে, শুনলেই বৃষ্টি বাদলার দিনে আশ্রয় দেবে না এমন অমানুষ কেউ আছে নাকি? নগেনবাবু একটু রেগেই বললেন, আরে না মশাই, রেড বেঙ্গল টিম খেলতে এসেছিল, তাদেরই ওখানে থাকতে দেয়নি। আপনারা তো মোটে 8 গোল। সামান্য 4টে গোলের তফাতের দরুন এমন আশ্রয় থেকে বঞ্চিত হতে হবে, ভারী অন্যায় কথা। সুমন একটু ক্ষুণ্ণস্বরে বলল, একটু চেষ্টা করলে কি আমরাই কি 4টে গোল খেতাম না? আরে না মশাই, সে কথা নয়, চলুন চলুন। কিন্তু আমরা অমন বাড়ির লোক ছেড়ে যেতে প্রস্তুত নই কিছুতে। একবার জিজ্ঞেস করলেই দোষ কি? এই আমাদের বক্তব্য। নগেনবাবু চটে বললেন, কাকে জিজ্ঞেস করবেন মশাই? ও বাড়িতে কি কেউ থাকে? থাকে না? তাহলে তো আরো ভালো, একটা দরজা খোলা পেলেই হবে। ইহা তালা ভাঙতে হয় না, তালার দামটা দিয়েই দেব। নগেনবাবু আমাদের তীক্ষ্ণ করে বললেন, তালা নেই মশাই, সব দরজাই খোলা। দরজা খোলা বাড়িতে কেউ নেই? তবু এই বৃষ্টির ভিতরে আমাদের ঘুরিয়ে মারছেন। ঘুরিয়ে মারছি না আপনাদের, মারবার ইচ্ছে নেই বলেই তো আপনাদের ঘোরাচ্ছি। উদয়ের বুদ্ধি শুদ্ধি আমাদের চেয়ে একটু চট করেই খোলে। এই প্রথম ব্যাপারটা আন্দাজ করে বললে, ভুতুরে বাড়ি নাকি মশাই? নগেনবাবু মুখে না বলে শুধু একটু শিউরে উঠলেন। হবেশ হেসে উঠে বলল, এতক্ষণ বলতে হয়, ভূত পেলে কি এ দেশে মানুষের কাছে সে কি আশ্রয় খুঁজি? নগেনবাবু অত্যন্ত গম্ভীর হয়ে উঠলেন। ও বাড়িতে থাকা হাসির কথা নয় মশাই। আমি বললাম, বাড়ির বাইরে থাকা বিশেষ হাসির ব্যাপার মনে হচ্ছে না। আপনাকে আর কষ্ট করতে হবে না, আমরা ওখানেই চললাম। শুধু একটা হারিকেন, কয়েকটা মাদুর ও একজোড়া তাস যদি জোগাড় করে দেন। নগেনবাবু তারপরেও আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা নাছোড়বান্দা। অগত্যা অত্যন্ত হতাশ করুণভাবে আমাদের শেষ বিদায় দিয়ে হবেশকে নিয়ে তিনি বাড়ি ফিরলেন। এ ভুতুরে বাড়িতে রাত্রিবেলায় জিনিসপত্র পৌঁছে দিতে আসতেও তিনি নারাজ। বসন্তকে চাদর টাদর মুড়ি দিয়ে আমরা ভুতুরে বাড়ির দেউরের নিচে আমরা ভবেশের জন্য অপেক্ষা করতে লাগলাম। ঝুপ ঝুপ করে সমানে বৃষ্টি পড়ছে। ঘুটঘুটে অন্ধকারে পাড়াগাঁয়ের পথে একটা আলো দেখা দূরে থাক, একটা জোনাকিরও দেখা নেই। অনেক দিন বিনা ব্যবহারে পড়ে থাকা তরুণ বাড়িটার থেকে যেন কেমন একটা ভ্যাপসা গন্ধ দেউরির তলাতেই পাচ্ছিলাম। গায়ের লোক বাড়িটা দেখে যে ভয় পায়, তাতে আশ্চর্য হবার কিছুই নেই। বাড়িটা একেবারে গ্রামের এক ধারে, ধারে কাছে একটা বসতি নেই। দিনের বেলায় বাড়ির যে চেহারা দেখে গেছি তা একটু অদ্ভুত। দোতলার একদিকের ঘরের জন্য দেওয়াল তোলার পর ছাদ আর সম্পূর্ণ হয়নি। ছাদহীন দেওয়ালগুলো দরজা জানলার সূক্ষ্ম ফোকর নিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে, তার বাড়িটার চেহারা সত্যিই যেন কেমন বদলে গেছে। বৃষ্টিতে অন্ধকারে বাড়িটা অবশ্য আর দেখা যাচ্ছিল না, কিন্তু কেমন যেন একটা চাপা অস্বস্তির অবস্থা টের পাচ্ছিলাম। হবেশ একটা চাকরের মাথায় বিছানা চাপিয়ে একটা লণ্ঠন নিয়ে খানিক বাদে এসে হাজির হতেই সত্যি খুশি হলাম। চাকরটা আমাদের জিনিসপত্র দেউরের কাছে নামিয়ে দিয়েই যেইভাবে পড়ি কি মরি করে দৌড় দিল, তা একটা দেখবার জিনিস। নিজেরাই বিছানাপত্র লণ্ঠন নিয়ে এবার
ভেতরের ভাঙা সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। দোতলার একদিকে গুটি ঘয়েক ঘর ঠিক আছে। সিঁড়ির সামনে প্রথম ঘরটিই বেশ বড়। ঘরে ঢুকে লণ্ঠনটা তুলে ধরে ভবেশ অদ্ভুত সুর করে বলল, ওই বাপু, ভূত! একটু নিসজ্জন দেখে সাড়া দাও। আমরা সকলে তার কথার সুরে শুধু নয়, সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপারেও হেসে উঠলাম। ভবেশের কথা শেষ হতে না হতেই ওধারের কোন ঘরের থেকে লম্বা টানা ক্যাচ করে একটা শব্দ হলো। ভাঙা পুরনো কোনো জালনা বাতাসে নড়ার শব্দ নিশ্চয়ই, তবে শব্দটা জুচ্ছুই যথাসময়ে হয়েছে বলে ভাবতে হবে। ভবেশ হেসে বললে, বেশ বেশ, এই তো ভদ্রতা। রশিপুর গ্রামের মানুষের চেয়ে ভূত ভালো। সঙ্গে সঙ্গেই তার কথার সমর্থক করবার জন্যই যেন পাশের ঘরে ঘর ঘর ঝনঝন করে একটা আওয়াজ হলো। একটু চমকেও সবার আবার হেসে ফেললাম। শুধু বসন্ত জ্বরের রুগী বলেই বোধ হয় একটু অপ্রসন্নভাবে বলল, বিছানাটা ভালো লাগছে না বাবু, বিছানা টিছানা করতে হয় তো কর। পুরেন উদয়কে বিছানা পাতবার ভাব দিয়ে আমি আর ভবেশ পাশের ঘরে দেখতে গেলাম ব্যাপারটা ঠিক কী। ভবেশ বলল, সারা টারা দিচ্ছেন যখন সশরীরে একবার দেখা দেন কি না, দেখাই যাক না। পাশের ঘরটা আকারে ছোট। দেওয়াল থেকে নোনা ধরা চুল বাড়ি খসে পড়ে পুরনো কাঠ কারখানার ভগ্নাংশ থাকার দরুন অত্যন্ত নোংরা। ঘরে ঢুকেই দুজনেই এমন চমকে উঠবো ভাবিনি। বাকিটা ছিল ভবেশের হাতের পেছনে। দরজার গোড়ায় পা দিতে না দিতেই অন্ধকারে কাপড় টেনে ছিঁড়ে ফেলার মতন হ্যাচ করে আওয়াজ হলো। সেটা শোনার পর সত্যিই আমরা একটু শিউরে উঠলাম। পেছন থেকে ভবেশও সেটা শুনতে পেয়েছে। বাতিটা নিয়ে এগিয়ে এসে সে বলল, শুধু তোমার পানি নয় বন্ধু, একটু দর্শনও দিও। ওই তিনি। এবার তাকে দেখা গেল চাক্ষুষ। দেখে ভয় তো পাবারই কথা। অত বড় এবং এত নিষ্কালো বেড়াল বাংলা মুলুকে জন্মায় বলে তো জানা ছিল না। তিনি তার বহুদিনের দখলি সম্পত্তির ওপর আমাদের চড়াও হওয়াটা অন্যায় উপদ্রব মনে করে জল জলে চোখে গায়ের লোম ফুলিয়ে তখন দ্বন্দ্ব বিকাশ করছিল। ভবেশ বাতিটা নামিয়ে হতাশার ভঙ্গিতে বলল, এটা কি ভালো হলো প্রভু? এত আশ্বাস দিয়ে শেষকালে বেড়াল রূপ ধারণ করলেন। আপনার নিজ মূর্তি কই? বেড়ালটা আর একবার ভ্যাস করে উঠল। আমরা হেসে ফেললাম। পেছনের ঘর থেকে বসন্তের বিরক্তের গলা শোনা গেল, তোরা বাতিটা নিয়ে গেলি কোথায়? অন্ধকারেই থাকবো নাকি? সে ঘরে ফিরে এসে ভবেশ হেসে বলল, তোর কি ভয় করছে নাকি? তা জ্বরের লক্ষণ? বসন্ত আরও যেন বিরক্ত হয়ে বলল, ভয়টাই জানি না বাপু, আমার ভালো লাগছে না। খুঁজে খুঁজে তোরা আচ্ছা থাকবার জায়গা পার করেছিস। আমরা সবাই মিলে অবশ্য তাকে ঠাট্টায় নাকাল করে তুললাম, কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছিল অস্বস্তি একা বসন্তরই হয়নি। সামনে দীর্ঘ রাত। খাবার দাবার নগেনবাবুর চাকরের সঙ্গে যা পাঠিয়েছিলেন তা সৎকার করে বসন্তকে একটা বিছানায় শুতে বলে আমরা আরেকটায় তাস খেলতে বসলাম। কেন বলা যায় না, সমস্ত দিক বৃষ্টিতে ভিজে ও ফুটবল খেলায় ক্লান্ত হলেও ঘুমানোর জন্য শুতে কেউ ব্যাকুল নয় দেখা গেল।
রাত্রির সঙ্গে বৃষ্টির বেগও যেন ক্রমশ বাড়তে লাগলো। সেই সঙ্গে পুরনো বাড়ির দরজা জানলা নানান রকম আওয়াজ ক্ষণে ক্ষণে। তাস খেলাটা তার মাঝে কিছুতেই যেন জমলো না। এক সময় সবাই তাস ফেলে দিলাম। সুরেন বলল, শুয়ে পড়লে হয়। আমরা সবাই সাই দিলাম, কিন্তু কারো উঠবার নাম নেই। হঠাৎ ভবেশ বললে, সাধারণ লোক কেন ভয় পায় বুঝেছ তো? এরকম আওয়াজটা হচ্ছে শুনেছ? কে বলবে ও ঘরে একটা পাঠের পা ঠকঠকিয়ে হেঁটে বেড়াচ্ছে না? আওয়াজটা আমরা সবাই শুনেছিলাম। এই প্রথম নয়, এর আগেও অনেকবার, কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলিনি। ভবেশ আবার বললে, এসব থেকেই মানুষ ভূত তৈরি করে। ভবেশের কথা শেষ হতে না হতেই উদয় বলল, না হয় হলো, কিন্তু এমন আওয়াজটাই বা কিসের? ও তো আর জানলা নাড়ার শব্দ নয়। আমরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম একবার। সকলেই একটু যেন হতভম্ব। হঠাৎ সুরেন লণ্ঠনটা নিয়ে উঠে পড়ল। সঙ্গে সঙ্গে আমরাও উঠে ঘরের পাশের ঘরে গিয়ে হাজির হলাম। কই, কোথাও কিছু নেই তো। ভবেশ হেসে উঠল, আমাদের ভয় ধরল নাকি? তার হাসিটা ঠিক আন্তরিক শোনালো না। উদয় হঠাৎ চাপা কণ্ঠস্বরে বলল, তো ওটা কি? আমাদের সকলের দৃষ্টি তখন সেই দিকে পড়েছে। আমি গিয়ে তখন সেটা হাত দিয়ে তুলে ধরলাম। একটা কালো রঙের খানিকটা ছেঁড়া কাপড়। হেসে বললাম, রজ্জুতে সর্প ঘুমোচ্ছে নাকি? এবার ভবেশই বলল, কিন্তু বিড়ালটা গেল কোথায়? ওইখানেই দেখেছিলাম না? তাও তো ঠিক, বিড়ালটা তো এইখানেই দেখা গেছিল। এই কাপড় দেখেই ভুল করে কি? তাও সম্ভব নয়, স্পষ্ট তাকে দেখেছি। রাগের ফসফসানি শুনেছি নিজের কানে। তবু হেসে বললাম, বিড়ালটা কি এতক্ষণ তোমার জন্য বসে আছে? সে কখন সরে পড়েছে, কিন্তু কোথা দিয়ে? এ ঘরের একটি মাত্র জানলা তাও বন্ধ, ওধারের দরজা খিল দেওয়া, তা তো দেখতেই পাচ্ছ। বললাম, আমাদের ঘর দিয়েই পালিয়েছে হয়তো। মুখে বললেও মনের খটকা গেল না। আমাদের ঘর দিয়ে কোনো বেড়ালের পক্ষে আমাদের ঘর, আমাদের অজান্তে যাওয়া সম্ভব তো নয়। একেবারে দরজার সামনেই আমরা তাসের আসন পেতে বসেছিলাম। একটা ধনুষ নিষ্কার বেড়াল পাশ দিয়ে গেলে জানতে পারবো না, এমন বেহুশ আমরা ছিলাম কি? ভবেশ বলল, থাকবে, বিড়ালের অন্তনত্ব নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। তার মুখের কথা মুখেই রয়ে গেল। আমাদের সকলের শীতটানা বেয়ে একটা বরফ গলানো জলের স্রোত নেমে গেল বিদ্যুৎ বেগে। ওধারের ঘরে বসন্তের সে কি আতঙ্কের চিৎকার! উত্তেজনার শোকে আমরা তাকে সকলেই অন্ধকারে ফেলে এসেছি। ছুটে সবাই এই ঘরে এলাম। বসন্ত ছাইয়ের মতন মুখ করে উঠে বসেছে। তার কপাল মুখ অসম্ভব মতো গেড়ে উঠেছে। হয়েছে কি? কি হলো? বসন্ত হাঁপাবে না কথা বলবে? অনেক কষ্টে থেমে থেমে যা বলল, তার হরমোন তার মাথার কাছে বসে কে যেন বরফের মতন ঠান্ডা নিঃশ্বাস তার মুখে ফেলছিল। আমরা সবাই হেসে উঠলাম জোর করে। দূর, জ্বরের ঘরে তুই দুঃস্বপ্ন দেখেছিস। বসন্ত তীব্র
তীব্রভাবে প্রতিবাদ করে বলল, না না, আমি নিজে সেই শ্বাস নিঃশ্বাস স্পষ্ট শুনেছি, মুখের ওপর টের পেয়েছি অনেকক্ষণ, তারপর চিৎকার করেছি। তোরা ওরকম করে চলে যাসনি। ভবেশ হাসবার চেষ্টা করে বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে, এমন ভয় কাতুরে ছেলে দেখিনি। আমরা এখানেই শুচ্ছি এবার। উদয় একটু ইতস্তত করে বলল, এক্ষুনি আর কি দরকার, জেগে একটু গল্প করা যাক না। ক্লান্তিতে শরীর ভেঙে পড়লেও কারোর সে কথায় আপত্তি দেখা গেল না, ভবেশেরও না। বেশ তো, ভবেশ বলল, কিসের গল্প হবে বল? ওই সুরেন একটা ভূতের গল্পই বল, এই বাড়িতে বেশ লাগবে। বসন্ত তাড়াতাড়ি বলল, না না, যা, একেবারে ভিজফুস এক শেষ। বল সুরেন। সুরেন প্রাণভাবে একটু হেসে বলল, বলবো? তাহলে শোন। আনবিটেন 11 বলে একটি টিম গিয়েছিল নসিপুর। আমরা সবাই একটু হাসলাম। ভবেশ বলল, আহা, বলতেই দাও ওকে। আমাদের নসিপুর আসা ও ঘটনার স্বরে যা বর্ণনা দিল, তাতে অন্য সময় হলে হাসি আসতো নিশ্চয়ই, কিন্তু ঘরে এখন সারা শব্দ বিশেষ নেই। গল্পের শেষে ভুতুড়ে বাড়ি পর্যন্ত এসে পৌঁছালাম। সেইখানকার ঘটনাগুলো একে একে সুরেন শেষ করে বলল, ঘুটঘুটে অন্ধকার রাত, ফিরে বৃষ্টি, অবিশ্রান্ত শব্দ, আরও নানা রকম বিদঘুটে আওয়াজ। ঘরের লণ্ঠনে মিটমিটে আলোয় একজন গল্প বলছে, ভূতের গল্প। কেউ সে গল্প বিশ্বাস করে না। গল্প যে বলছে সে হঠাৎ একটা তাস নিয়ে ওপরের দিকে ছুঁড়ে দিয়ে বলল, অশরীরী যদি কেউ এখানে থাকো, সে বাতাসে মিলিয়ে যাও। হাসতে গিয়ে আমরা সকলেই স্তব্ধ হয়ে গেলাম। উদয় বলল, আরে তাসটা কোথায় পড়ল? সুরেন সত্যি সত্যি গল্পের সঙ্গে একটা তাস ওপরে ছুঁড়ে দিয়েছিল। ভবেশ তাচ্ছিল্যের সুরে বলবার চেষ্টা করলো, রয়েছে কোথাও ওইদিকে। ওদিকে কোথায়? উদয়ের গলার স্বর তীক্ষ্ণ। আমি তবুও উঠে বসন্তের বিছানার আশেপাশে সমস্ত ভালো করে খুঁজলাম। অন্য সবাই তন্ন তন্ন করে সমস্ত ঘর খুঁজে দেখল। আশ্চর্য, আমাদের সকলের মুখ তখন গম্ভীর। শুধু বসন্ত নয়, আমাদের কপালেও ঘাম দেখা দিয়েছে। ভবেশ হঠাৎ অকারণে অত্যন্ত রেগে উঠে বলল, কি তোমরা যাতা করছো? পাগল হলে নাকি সবাই? নাও সুরেন, গল্প বলো। শুকনো পামসু মুখে আমরা যন্ত্রচালিত মতো আবার এসে বসলাম। সুরেনের মুখে যেন রক্ত নেই। সকলের মুখের দিকে চেয়ে সে আবার একটা তাস খুলে নিল। তারপর সে আবার বলল, আগের তাসটা উড়ে গেল। ভবেশ বলল, আবার একটা তাস নিয়ে আবার সে বলল, উড়ে যাওয়াটা প্রমাণ নয়। সুরেনের স্বর অত্যন্ত অস্পষ্ট। এবারের তাস থেকে একটা মস্ত বড় কালো বেড়াল বেরিয়ে এলো। বসন্তের চিৎকার শুনে সকলের ওপর শোনা গেল, তার বিছানার ঠিক পায়ের কাছে। না, এবার আমরা অক্ষত থেকেই কলকাতায় ফিরেছি। শুধু বসন্তের জ্বরটা বিকারে দাঁড়িয়েছিল কলকাতায়। বেচারাকে ভুগতে হয়েছিল অনেক দিন। প্রেমেন্দ্র মিত্রের গল্পের শেষে কণ্ঠপাঠে আমি গোপীনাথ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমার গল্পের নোটিফিকেশানগুলো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের এই ধরনের গল্প
প্রতি সপ্তাহে আপনাদের এই চ্যানেলে আপলোড করে দেব। তো অবশ্যই আপনারা গল্পটি শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগছে। তো আজকে শুনছিলেন এতক্ষণ গল্পের শেষ হলো আজকের গল্পের শেষে। ধন্যবাদ।